খাবারের গুণগত মান ধরে রাখতে হলে কাস্ট আয়রনের জুড়ি নেই। বর্তমান সময়ে খুব ট্রেন্ডিং এ রয়েছে কাস্ট আয়রনের কড়াই বা ফ্রাই প্যান গুলো। তো আমিও সেই জন্য অর্ডার করে দিলাম কাস্ট আয়রনের একটা ফ্রাই প্যান। তো আজকে এটা নিয়ে ডিটেলস এ থাকবে কিভাবে এটাকে ননস্টিকের মতো ব্যবহার করবেন এবং কিভাবে এটা সিজনিং করবেন, সব ডিটেলস আজকে থাকছে। তো আমি এই ডিপ মাল্টিপ্যানটা অর্ডার করেছিলাম মাহি মেটাল ফেসবুক পেজ থেকে। আমার যে মাল্টিপ্যানটা ছিল সেটা হচ্ছে ওদের কালেকশনের 26 সেন্টিমিটার সাইজে 2.5 ইঞ্চি ডিপ এবং ওজন প্রায় 3 কেজি ছিল। প্যাকেটটা খুলে যখন কড়াইটা দেখলাম মনটাই কেন যেন ভালো হয়ে গেল। তো এবার চলুন এটা কিভাবে ওয়াশ করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এটাকে নর্মাল ট্যাপের পানি দিয়ে একটু ভালো মতো ওয়াশ করে নিতে হবে, আলতো হাতে করতে হবে এই কাজটাকে। এরপরে নরম স্পঞ্জ দিয়ে অতিরিক্ত ক্ষার মুক্ত সাবান দিয়ে ভালো মতো ওয়াশ করে নিতে হবে। আয়রনটা মূলত প্রাকৃতিক লোহা থেকে তৈরি হয়, যার কারণে এটা ভালো মতো সিজনিং করে না নিলে মরিচা ধরার সম্ভাবনা থাকে। আয়রনের প্রোডাক্ট গুলো মজবুত হলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রচন্ড আঘাত পেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এবার এটাকে ভালো মতো ওয়াশ করা হয়ে গেলে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে এবার একটু ড্রাই করে নেব চুলার তাপে। এই কাজটা আপনারা রোদের তাপে করে নিতে পারেন, তবে আমার হাতে যেহেতু সময় কম ছিল যার কারণে আমি চুলার তাপেই শুকিয়ে নেব। গরম হতে তুলনামূলক অন্যান্য কড়াই থেকে একটু বেশি সময় লেগে থাকে, তবে একবার তাপ ধরে রাখলে কিন্তু অনেকক্ষণ গরম থাকে। এই যে কিছুক্ষণ পরে কিন্তু এটা প্রায় শুকিয়ে এসেছে। তো চুলায় থাকা অবস্থায় আমি একটু গরম থাকা অবস্থায় হালকা একটু তেল ব্রাশ করে নেব। এখানে কিন্তু আপনারা সরিষার তেল থেকে শুরু করে রান্নার তেল যে কোনো তেলে ব্যবহার করতে পারেন। তো আমি একটা শুকনা কাপড় দিয়ে তেল দিয়ে ভালো মতো মুছিয়ে নিচ্ছি কড়াইটাকে। চারিপাশে একদম খুব সুন্দর মতো তেলটাকে লাগিয়ে নিতে হবে। এই সিজনিং করার ফলে কিন্তু এই কড়াইটা মরিচাও ধরবে না এবং বহুদিন বছরের পর বছর আপনার নেক্সট জেনারেশন থেকে মোটামুটি সবাই এটা ব্যবহার করতে পারবে যদি যত্ন করে রাখতে পারেন। আর ভাজাভাজি থেকে শুরু করে রান্না তরকারি মোটামুটি সব রকমের রান্নাই কিন্তু এটার মধ্যে লেগে যাবে না, খুব সুন্দর মতো করা যাবে। তেল মাখানো হয়ে গেলে এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিব আবার কিছুক্ষণ সময় গরম হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের উপর থেকে কিন্তু অনেক পরিমাণে ধোঁয়া উঠে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার সিজনিং করা ডান। এবার কড়াইটা একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একদম ননস্টিক প্যানের মতোই লাগছে দেখতে, কত সুন্দর লাগছে তাই না? এবার কিন্তু আপনি এই কড়াইয়ের মধ্যে ভাজাভাজি থেকে শুরু করে সব রকমের রান্নাই করতে পারবেন। তো এখানে কিন্তু আমি ডুবো তেলে ভেজেও দেখাচ্ছি এবং অল্প তেলও রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি বেগুনি বানিয়েছিলাম, বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর মতো উল্টে যাচ্ছিল দেখতেই পাচ্ছেন। এবং অল্প তেলে কিন্তু আমি এখানে ভাজিও তৈরি করতে পেরেছি। একদমই তেল ছাড়ার মতো রান্না করা যায়, একদম ননস্টিক ফ্রাই প্যানে ঠিক যেভাবে রান্না হয়। এরপরে হালকা পানি দিয়ে ওয়াশ করে এখানে কিন্তু আমি রুটিও তৈরি করে নিয়েছি। রুটিগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠছিল। মূলত এই কড়াইতে কিন্তু আপনারা ভুনা থেকে শুরু করে ভাজি সবকিছুই মোটামুটি তৈরি করতে পারবেন। অল্প তেলে স্বাস্থ্যকর উপায়ে আপনারা রান্না করতে পারবেন। যেহেতু এর মধ্যে কোনো খাবার পোড়া লাগে না, তো সেহেতু এখানে তারের মাজনে ব্যবহার করার কোনো দরকার নেই। তো প্রতিবার রান্নার পরে কিন্তু আপনারা নরম মাজনে দিয়ে কেমিক্যাল মুক্ত সাবান দিয়ে ওয়াশ করে নেবেন। পাত্রটা দীর্ঘ সময় ভিজিয়ে রাখবেন না। আর অবশ্যই কাস্ট আয়রন সবসময় শুকনো জায়গায় সংরক্ষণ করার চেষ্টা করবেন, না হলে এটা মরিচা ধরে যেতে পারে। প্রায় কিছুদিন পর পর প্রথমে ঠিক যেভাবে সিজনিং করা দেখিয়ে দিয়েছি ওইভাবে সিজনিং করে রাখলে এটা কিন্তু আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি যে নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিলাম এই নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাস্ট আয়রন কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেবে। আমার তো খুবই ভালো লেগেছে এই ফ্রাই প্যান গুলো কাস্ট আয়রন। ইনশাল্লাহ আমি কাস্ট আয়রনের আরো কিছু কড়াই এনে আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্ত যাচ্ছি, আশা করছি অনেকেরই ভালো লাগবে আজকের ভিডিওটা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।